বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জন নিহত, আহত ২৫। এদিকে অবরোধের কারণে ঢাকায় ঢুকতে পারছে না কোনো গাড়ি। জানাবো যুগপৎ আন্দোলন আছে নাকি নেই, এবং সর্বশেষ জানাবো নাটোর বিএনপির ৫ নেতাকে কুপিয়ে জখম, ৯ জন কারাগারে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জন নিহত, আহত ২৫। বগুড়া সদর উপজেলায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করে বলেন, আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে, সেউজগাড়ি ইসকন মন্দির থেকে রথযাত্রাটি বিকেল ৫টায় বের হয়। ইতোমধ্যে সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় পৌঁছালে রথের গম্বুজটি রাস্তার উপরে থাকা হাই ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। রথের গম্বুজটি স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায়। এ সময় রথে থাকা এবং আশেপাশে অন্তত ২৫ জন আহত হন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর ৫ জন মারা যান। অবরোধের কারণে ঢাকায় ঢুকতে পারছে না কোনো গাড়ি। সরকারি চাকরিতে কোটা বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহাল করার দাবিতে রাজধানীর চাংখারপুল মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে গেছে মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভার যানবাহন ওঠানামার সুযোগ। এর ফলে ঢাকায় প্রবেশ করতে পারছে না কোনো গাড়ি। ফ্লাইওভারের উপরের নিচে তৈরি হয়েছে দীর্ঘ যানজটের। সরেজমিনে দেখা গেছে, ঢাকায় প্রবেশের গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ হয়ে যাওয়ার ফলে তৈরি হয়েছে ব্যাপক যানজট। মেয়র মোহাম্মদ হানি ফ্লাইওভার হয়ে সায়দাবাদ বাস টার্মিনাল, পাগলা ডেমরা স্টাফ কোয়ার্টার, সিলেট চিটাগাং রোড, শনিরাখড়া সাইনবোর্ড যাওয়ার এবং আসার সুযোগ বন্ধ হয়ে গেছে। ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে শত শত যানবাহনকে। বিক্ষুব্ধ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বাধার মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের গাড়িও গন্তব্যে যেতে পারেনি। শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি চলবে। সারা দেশের ছাত্র সমাজ এই ইস্যুতে একত্রিত হয়েছে। কোটার নামে বৈষম্য চলতে দেওয়া হবে না। তাই অবিলম্বে সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা প্রথার বিলুপ্তি ঘোষণা করতে হবে। আবির হাসান নামের এক শিক্ষার্থী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যায়ের কাছে মাথা নত করবে না। কোটার নামে মুক্তিযুদ্ধকে অপমানিত করা হচ্ছে। যেখানে বৈষম্য থেকে মুক্তির জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে নতুন করে কোটার মাধ্যমে সেই মুক্তিযুদ্ধকে নিচে নামানো হচ্ছে। বীর মুক্তিযোদ্ধাদের নাতিপুতেরা কেন এমন সুবিধা পাবে? এটি যদি বংশ পরম্পরায় চলতেই থাকে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। হাবিবুর রহমান নামে আরেক শিক্ষার্থী বলেন, কোটা এখন শিক্ষার্থীদের গলার কাঁটায় পরিণত হয়েছে। যারা মেধার ভিত্তিতে চাকরি পেতে ভয় পায়, তারাই কোটার পক্ষে সাফাই গাইছে। আমরা চাই অবিলম্বে কোটা প্রথা বাতিল করা হোক। সংবিধান অনুযায়ী সব নাগরিকের সমান অধিকার। এর মধ্যে কেউ আবার কোটা দেখিয়ে বেশি সুবিধা গ্রহণ করবে, তা হতে দেওয়া যাবে না। যুগপৎ আন্দোলন আছে নাকি নেই? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছিল বিভিন্ন দল ও জোট। নির্বাচন বর্জন করে সরকার পতনের লক্ষ্যে এসব দল ও জোটের যুগপৎ আন্দোলন কার্যত ব্যর্থ হয়। কারণ আন্দোলনের মুখেও আওয়ামী লীগ সরকার নির্বাচন করতে পেরেছে। এখন সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে। গত ৭ জানুয়ারি নির্বাচন হওয়ার পর ৬ মাস পেরোলেও সরকার বিরোধীরা যুগপৎ কোনো কর্মসূচি দেয়নি। দ্রুততম সময়ের মধ্যে যুগপৎ আন্দোলনের কর্মসূচির কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে যুগপৎ আন্দোলনের শরিক জোট গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, এখন যুগপৎ আন্দোলন নেই। তার এমন বক্তব্যের পর যুগপৎ আন্দোলনের ভবিষ্যৎ কী হবে, সেই প্রশ্ন আবার সামনে এসেছে। মাহমুদুর রহমান গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, জাতি দাবি করেছে সর্বব্যাপী ঐক্য, কিন্তু অনেকেই ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে। আগে একটা যুগপৎ ছিল। অনেকে জিজ্ঞেস করেন যুগপৎ আন্দোলনের খবর কি? কোনো খবর নেই। এখন যুগপৎ নাই। আবার যুগপৎ আন্দোলনের বিষয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ৭ জানুয়ারির পর মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে বিরোধিতা পারেনি। আমরা চেয়েছিলাম সরকারের পতন, অন্তর্বর্তীকালীন সরকার এবং তার অধীনে নিরপেক্ষ নির্বাচন। এগুলোর কিছুই হয়নি। তাই মানুষ এভাবে ভাবতেই পারে, আবার যুগপৎ আন্দোলন হতে পারে। এই দুঃশাসনকেও এককভাবে সরাতে পারবে না। ২০২২ সালের ৩০শে ডিসেম্বর যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি পালন করে বিএনপি সহ সরকার বিরোধী বিভিন্ন দল ও জোট।
এরপর টানা 1 বছরেরও বেশি সময় নানা ধরনের কর্মসূচি পালন করে তারা। বিএনপির পাশাপাশি আন্দোলনের শরিক বিভিন্ন দল ও জোট নিজেদের সীমিত সামর্থ্য নিয়েই এসব কর্মসূচি পালন করে। বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে একাধিক জোট ও দল যুগপৎ আন্দোলনে অংশ নেয়। এর মধ্যে 5 দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোট অন্যতম। এর বাইরে অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি, এবি পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, গণফোরাম ও পিপলস পার্টি, গণ অধিকার পরিষদের 2 অংশ রয়েছে। গত 7 জানুয়ারির ভোটের পর কর্মসূচি না থাকায় যুগপৎ আন্দোলনের ছন্দপতন হয়েছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, আন্দোলন কর্মসূচি তো প্রতিদিন থাকে না। গত মে মাসেও শরিকদের সঙ্গে বৈঠক হয়েছে। প্রাথমিক আলোচনা হয়েছে, কর্মসূচি ঠিক করা হবে। গত মে মাসে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলাদা করে বৈঠক করেছে বিএনপি, তবে কর্মসূচির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এখন ভোট বর্জনকারী বিভিন্ন দল ও জোট যার যার মতো করে কর্মসূচি পালন করছে। যুগপৎ আন্দোলনের শরিক দল গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক প্রথম আলোকে বলেন, জাতীয় নির্বাচনের পরেই 6 মাসের যুগপৎ আন্দোলনের কর্মসূচি নেই, তবে দলগুলোর মধ্যে মনস্তাত্ত্বিক বোঝাপড়া আছে। ভবিষ্যতের করণীয় বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। সবাই একমত, নির্বাচন বর্জনকে ঘিরে যে ঐক্য গড়ে উঠেছে সেটাকে ধরে রাখতে হবে। যুগপৎ আন্দোলনের শরিক একাধিক দল ও জোটের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দল ও জোটগুলো হতাশায় রয়েছে। জাতীয় নির্বাচনের পর আন্দোলনের ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় আন্দোলনের প্রধান দল বিএনপির প্রতি কিছুটা ক্ষোভও রয়েছে শরিকদের। নিজেদের পর্যালোচনায় বিগত আন্দোলনে সমন্বয়হীনতা, সিদ্ধান্তহীনতা ও কৌশলগত দুর্বলতার বিষয়গুলো উঠে এসেছে। জাতীয় নির্বাচনের পর শরিকেরা বিএনপিকে নিজেদের মতো করে আন্দোলনের কর্মকাণ্ড পর্যালোচনা করার পরামর্শ দিয়েছে। শরিকদের মতে, আন্দোলনের সমন্বয়হীনতা ছিল, কৌশল নির্ধারণ ও দিক নির্দেশনারও অভাব ছিল। বিশেষ করে 28 অক্টোবর মহাসমাবেশের পর আন্দোলন নিয়ে সুনির্দিষ্ট কোনো সমন্বয় ছিল না। পরবর্তী আন্দোলনে যেতে হলে দুর্বলতার জায়গাগুলো ঠিক করে এগোতে হবে। এখন বিএনপি সহ নির্বাচন বর্জনকারী দলগুলো যার যার মতো করে কর্মসূচি পালন করছে। বিভিন্ন ইস্যুতে কোনো দল কর্মসূচি দিলে সেখানে যুগপৎ আন্দোলনের শরিক অন্যান্য দল ও জোটের নেতারাও উপস্থিত থাকছেন। যুগপৎ কর্মসূচি না থাকলেও নিজেদের মধ্যে যোগাযোগ ও একে অন্যের কর্মসূচিতে গিয়ে বক্তব্য দিয়েছেন নেতারা। যুগপৎ আন্দোলনের ঐক্য ধরে রাখতে সবাই আন্তরিক বলে নেতারা জানান। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রথম আলোকে বলেন, 7 জানুয়ারির পর যুগপৎ আন্দোলন আরেক পর্বে প্রবেশ করেছে। নতুন প্রেক্ষাপটে কিভাবে আন্দোলন দাঁড় করানো হবে সেটি নিয়ে আলোচনা হচ্ছে। দলগুলোর অভ্যন্তরীণ প্রস্তুতি পর্ব চলছে। আগামী 2-1 মাসের মধ্যে আন্দোলনের বিষয় স্পষ্ট হয়ে আসবে। নাটোরে বিএনপির 5 নেতাকে কুপিয়ে জখম, 9 জন কারাগারে। নাটোরে বিএনপির সমাবেশে 5 জনকে কুপিয়ে জখমের ঘটনায় 9 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রওশন আলম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তারা হলেন রাশিদুল ইসলাম কোয়েল, কানন, হৃদয়, সেলিম, সজীব, আমিরুল ইসলাম জনি, প্রিন্স, মোহন ও মাহতাব। এছাড়া একই মামলায় 5 জনকে জামিন দেওয়া হয়। আদালত পুলিশের ইন্সপেক্টর মোস্তফা কামাল জানান, 3 জুলাই সকালে বিএনপির সমাবেশে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল সহ 5 জন বিএনপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় শহীদুল ইসলাম বাচ্চুর স্ত্রী সুলতানা পারভিন বাদী হয়ে নাটোর থানায় 16 জনের নামে উল্লেখ করে মামলা করেন। এ মামলায় শনিবার সন্ধ্যায় 3 জনকে গ্রেফতার করে পুলিশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।